এটা তো নিশ্চয়ই গুজব নয় যে সরকারকে ব্যাংকগুলো থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করতে হয়, ঋণ নিতে হয়। দেশের অর্থনীতি কতটা শক্তিশালী, যে 400টা সংস্থাকে বা 400 প্রতিষ্ঠানকে এই আওতায় আনা হচ্ছে, শুধুমাত্র সরকারি কর্মকর্তা কর্মচারী ছাড়া, মানে সার্বজনীন পেনশন স্কিম তাহলে কেমন করে হলো? না, এখনই যদি ওই অর্থে বিবেচনা করেন তাহলে এখনো সার্বজনীন নয়। জি, কিন্তু স্কিমের নাম তো সার্বজনীন এবং ধীরে ধীরে বাস্তবায়ন হচ্ছে। আগে 4টা ঘোষণা করা হয়েছিল, এখন একটা করা হয়েছে এবং এটাও ঘোষণার মধ্যে আছে যে আগামী বছরে সরকারি কর্মচারীরা বা গণকর্মচারীরা এটার মধ্যে আসবেন, একই পদ্ধতিতে আসবেন। এখানে ওই জিনিসটা ইম্পর্টেন্ট যে আমাদের যে পেনশন ব্যবস্থা আছে সেটা আনফান্ডেড ছিল এবং এটা সরকারি বাজেটের মধ্যে এটা ছিল। তো এটাও অর্থনীতিবিদরাই এরকম আলোচনা করেছেন এবং অনেকেই আলোচনা করেন যে এই পেনশনটাকে কীভাবে পৃথক করা যায় এবং এটা কীভাবে ফান্ডেড করা যায়। আসলে পৃথিবীর উন্নত দেশগুলোতে তো এটা চালু আছে। তাদের সুবিধা হলো যে তাদের তো প্রত্যেকটা মানুষের ট্যাক্স ফাইল আছে এবং ট্যাক্স রিটার্ন আছে, ট্যাক্স জমা হয়। মানে আপনি যেদিন কাজ করবেন সেদিনই আপনার ট্যাক্স কাটা হয়। আর আমরা তো ট্যাক্স কাটি আপনার বছর শেষে, আমরা আমাদের মতো করে হিসাব টিসাব দেই এবং সেই হিসাবে অটোমেশন নাই, সো জানাও যায় না। ওইসব দেশেও ক্যাশে কাজ করার সুযোগ আছে, অনেকেই করেন। তারা ট্যাক্স ফাঁকি দেন, কেউ ব্যবসায়ী ফাঁকি দেন, কেউ হয়তো তার নিজের বেতনটাই ফাঁকি দেন। কিন্তু ফাইনালি যেটা হয় যে তাদের এই কালেকশনের মধ্য দিয়ে তাদের একটা পেনশন ফান্ড ডেভেলপ করে এবং পৃথিবীর অনেক দেশে দেখা গেছে যে এডুকেশন যারা আছেন তাদের পেনশন ফান্ডটা অনেক বড়, বিশাল। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম অন্যদের তুলনায়, এবং তারা বেশ ভালো বেতন পান, তাদের বেতন কাঠামো ভালো, এই কারণে তাদের পেনশন ফান্ডটা অনেক বড়। আরেকটা জিনিস আছে যে ওয়েলফেয়ার স্টেট যখন তারা বলে তখন তারা ওল্ড এজ বেনিফিট একটা আছে। আপনার ইনকাম যদি নির্দিষ্ট আয়ের চেয়ে কম হয়, এখন 1,24,000 করে যদি 30 লাখ টাকা হয়, তো ধরেন ওখানে বলা যেতে পারে যে না, আয় যদি 20 লাখ টাকার কম হয় বা 30 লাখ টাকার কম হয়, যা রাষ্ট্র তাকে এত টাকা দেবে, মাসে আরও 50,000 টাকা দিবে এবং এটা দেয়। যেমন কানাডাতে আপনি এখন ওল্ড এজ বেনিফিট হলো $800 কাছাকাছি এবং লিবারেল গভর্নমেন্ট এটাকে খুব প্রচার করছে, কারণ সামনে ভোট আছে। এবার আমেরিকাও আছে, আমার স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে আছে। এগুলো নির্ভর করে যে দেশের অর্থনীতি কতটা শক্তিশালী। এই যে আস্থা অনাস্থার সংকটটা বলছেন, সংকটটা ওখানে যে আমাদের এরকম এটা তো নিশ্চয়ই গুজব নয় যে সরকারকে ব্যাংকগুলো থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করতে হয়, ঋণ নিতে হয়। কেন? এই সরকারি কর্মচারীদের বেতন ভাতা প্রদানের জন্য এবং অন্যান্য রাজস্ব ব্যয় মেটানোর জন্য। তো যেখানে আমাদের অর্থনৈতিক অবস্থা এখনও এরকম অবস্থা আছে, সেখানে এই ধরনের স্কিম যখন আপনি চালু করতে যাবেন তখন নানান আলোচনা আসবে, নানান ধরনের বিশ্বাসহীনতা থাকবে, আস্থার সংকট থাকবে। সেই জন্য দরকার ছিল যে আমরা যেমন পে স্কেল করার সময় সকলকে একসাথে বসে অনেক দিন ধরে একটা আলাপ আলোচনা করে এটা করি, সেই আলাপ আলোচনাটা এই ক্ষেত্রে হয়নি বলে প্রতীয়মান। আসলেই হয়নি যে পেনশন চালু করা নিয়ে আমরা কোনো আলোচনাতে যাইনি। এটা একটা জাতীয় পেনশন কর্তৃপক্ষ আইন করার আগে বা পেনশনের এই বিষয়গুলো করার আগে একটা কমিশনের মতো যদি করা হতো মানুষকে বোঝানোর জন্য বা তাদের বক্তব্য শোনা যেত, তাহলে বোধহয় এই ঝামেলাটা হতো না। আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে আলোচনা আমি বারবার একটা কথা বলার চেষ্টা করছি যে আমি মনে করি যে বাংলাদেশের শিক্ষকদের পৃথক বেতন স্কেল হওয়া উচিত। এটা নিয়ে অনেক দিন ধরে আলোচনা হচ্ছে এবং এটার কমিটমেন্টও আছে। এই কমিটমেন্টটা সরকারের আছে, রাজনৈতিক দলগুলোর আছে, দিন বদলের সনদে তো আছেই। সুতরাং তারা এটা করতে পারেন। আগে এটা করলে তখন কিন্তু ওই পেনশন নিয়ে ওই গণকর্মচারীর সাথে তুলনা, এটা পাচ্ছে আমি এটা পাচ্ছি না, সে এটা পাচ্ছে,